হ্যালো বন্ধুরা, টিউটোরিয়াল বিডিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা টিউটোরিয়াল বিডির যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো স্থানাঙ্ক সরলরেখা। তো স্থানাঙ্ক সরলরেখার যে আমি প্রথম আগে টিউটোরিয়াল বের করছিলাম, তো তারপরে আজকে 2 নম্বর টিউটোরিয়াল। তো আশা করি আমার টিউটোরিয়ালগুলো তোমাদের ভালো লাগবে। আর আমার টিউটোরিয়ালগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না, সাবস্ক্রাইব করো আর সবার সাথে আমার টিউটোরিয়াল একটু শেয়ার করে নাও নিজেদের মধ্যে। চলো আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। তো আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে একটা অক্ষরেখা যদি থাকে, মনে করো যে এটা একটা অক্ষরেখা, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন একটা বিন্দু আছে, মনে করো যে পি এক্স ওয়াই, এই অক্ষের উপর একটা বিন্দু। এখন এই পি বিন্দুটার দূরত্ব আমরা নির্ণয় করব। অর্থাৎ এক্স অক্ষ হতে এই পি বিন্দুটার দূরত্ব কতটুকু হবে আর ওয়াই অক্ষ হতে এই পি বিন্দুর দূরত্ব বা কত হবে সেটা আমরা দেখব। তো এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্বটা কিসের সমান হবে? দেখো, আমরা যদি এখানে একটা বিন্দু আঁকাতাম এরকম করে, যদি আমরা গ্রাফ পেপারে এরকম করে আঁকাতাম, মনে করো 2 3 একটা বিন্দু আমরা নিলাম, সেই 2 কি করতাম, এক্স অক্ষ বরাবর 2 ঘর যেত, তারপর ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যেত। তাহলে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর আর এক্স অক্ষ বরাবর 2 ঘর যেত। তাহলে এখানে আছে কত, এক্স ওয়াই আছে, তাহলে এক্স অক্ষ বরাবর কত যাবে? আমরা যদি এরকম করে ডট করে একটা লম্ব টানি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। এক্স অক্ষ বরাবর গেছে এক্স ঘর আর ওয়াই অক্ষ বরাবর গেছে কতটুকু, ওয়াই ঘর। তাহলে এক্ষেত্রে আমরা এটা হবে ওয়াই আর এটা হবে আমাদের এক্স এর মান। তাহলে দেখো, এক্স অক্ষ হতে, তাহলে এই এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্বটা কতটুকু হয়েছে, ওয়াই এর সমান হয়েছে। ওয়াই কিসে আছে, কোটিতে আছে। আর ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কিসের সমান হয়েছে, এক্স এর সমান। এক্স কোথায় আছে, এই দেখো এখানে ভুজে আছে। তাহলে আমরা বলতে পারি যে এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব ওয়ার কোটির সমান আর ওয়াই অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব ওয়ার ভুজের সমান। তাহলে এখন যদি বলা হয় যে মনে করো যে 4, -5 একটা বিন্দু দেওয়া আছে, এক্স অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত হবে, এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব তার কোটির সমান। তার দূরত্ব কত, -5। যেহেতু দূরত্ব ঋণাত্মক হতে পারে না, তাই কত, +5। যদি বলা হয় ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত ছিল, তাহলে কত, 4 একক ছিল। তাহলে আশা করছি যে কোনো একটা বিন্দু দেওয়া থাকলে সেই বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা সহজেই বুঝতে পারবো যে ওই বিন্দুটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হতে কত দূরত্বে অবস্থিত। আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। চলো আমরা 2 নম্বর টপিকটা নিয়ে আলোচনা করি। 2 নম্বর টপিকটা হচ্ছে আমাদের যদি দুইটা বিন্দু দেওয়া থাকে এবং সেই দুইটা বিন্দুকে যে সরলরেখা অঙ্কন করা যায়, সেই সরলরেখার আরেকটা থার্ড বিন্দু তাকে কি অনুপাতে বিভক্ত করতে পারবে সেই সমীকরণটা আমরা নির্ণয় করব। চলো আমরা একটু আলোচনা করি। দেখো, যদি বলা হয় এরকম যে এ একটা বিন্দু দেওয়া আছে আর বি একটা বিন্দু দেওয়া আছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম x1 y1 আর এই বিন্দুর স্থানাঙ্ক x2 y2। এই দুইটা বিন্দুর সংযোগ সরলরেখাকে সি আর একটা বিন্দু, মনে করো x1 বা xy দেওয়া আছে। তাহলে এই সি বিন্দু একে কি অনুপাতে বিভক্ত করলে, মনে করো যে m1 আর m2 অনুপাতে যদি বিভক্ত করে, অর্থাৎ এই সি বিন্দুটা কোথায় অবস্থিত হতে পারে, এখানে অবস্থিত হতে পারে, এখানে অবস্থিত হতে পারে। অর্থাৎ এটাকে কি কয় ভাগে ভাগ করতে পারে, 1:3 অনুপাতে ভাগ করতে পারে, 2:3 অনুপাতে বা 4:5 অনুপাতে বা 3:2 অনুপাতে, যে কোনো অনুপাতে কি করতে পারে, বিভক্ত করতে পারে একটা সরলরেখাকে। সেটা তোমার একটা বিন্দু এরকম অনুপাতে বিভিন্ন ভাবে বিভক্ত করতে পারে। তাহলে এখন এই বিভক্ত করলে আসলে আমাদের এই সি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, সেটা কোথায় অবস্থিত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এই সি বিন্দুটা আসলে দেখো কয় ভাগে বিভক্ত করতে পারে সেটা আমরা আগে দেখি। যেমন ধরো আমরা যদি বলি যে এ বি রেখাটা এরকম ছিল, এটা এ ছিল, এটা বি, এ বি রেখা ছিল, সি বিন্দুটা যদি ভিতরে অবস্থিত হয় তাহলে সেটাকে বলবো আমরা অন্তর্বিভক্ত। আর যদি এরকম মনে করো যে এ বি রেখাটাই আছে কিন্তু সি বিন্দুটা তার বাইরে অবস্থিত, মনে করো এখানে অবস্থিত, তাহলে সেটাকে বলবো আমরা বহির্বিভক্ত। তাহলে এটাকে বলা হচ্ছে বহির্বিভক্ত আর এটাকে বলা হচ্ছে অন্তর্বিভক্ত। তাহলে একটা অন্তর্বিভক্ত করে আর একটা বহির্বিভক্ত করে। তাহলে অন্তর্বিভক্তের জন্য একটা সূত্র, বহির্বিভক্তের জন্য একটা সূত্র। আসলে একটা সূত্রেরই অন্তর্বিভক্তের জন্য প্লাস আর বহির্বিভক্তের জন্য মাইনাস। তো দেখি আমরা সেই সূত্রটা একটু দেখি। তাহলে চলো, আমাদের যদি একটা সরলরেখা দুইটা বিন্দু থাকে, সেটা এ একটা বিন্দু, বি একটা বিন্দু থাকে, এবং সেই সরলরেখাটিকে অপর একটি বিন্দু, সেটা সি বিন্দু, যদি m1 আর m2 অনুপাতে সেটা অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করে, তাহলে আমাদের সেই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে একটা সরলরেখা দুইটা বিন্দু দেওয়া আছে এ বি, এবং সেই সরলরেখার উপর অপর একটা বিন্দু সি, ওই সরলরেখাটিকে m1 আর m2 মানে দুইটা আলাদা আলাদা অনুপাতে ভাগ করে ফেলছে। সেটা হয় অন্তস্থভাবে অথবা
বহিস্থভাবে, যেমন এই প্রক্রিয়া হতে পারে বা এই প্রক্রিয়া হতে পারে, তাহলে আমাদের এই সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। যদি এরকম হয়ে থাকে যে এ বি এরকম দেওয়া আছে m1 m2 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, তাহলে আমাদের এই x এর সমীকরণ হবে x ইকুয়াল টু হবে, দেখো mx প্লাস mx বাই m প্লাস m। এখন এইটাকে আমরা কি করব, জাস্ট একটু সংখ্যাটা দিয়ে দেব। এখানে m এর সাথে 1 দেব, x এর সাথে 2 দেব, এখানে m এর সাথে 2 দেব, x এর সাথে কত দেব 1 দেব, অর্থাৎ m1 x2 প্লাস m2 x1, নিচে কি করব 1 আর 2 দিয়ে দেব। একইভাবে y এর ক্ষেত্রেও তাই, দেখো y এর ক্ষেত্রেও সমীকরণ my প্লাস my ভাগ m প্লাস m, অর্থাৎ m1 আর m2, এখানে 1 2, এখানে তাহলে m এর এখানে 1 দিয়েছে, তাহলে m এর এখানে 2 হবে, y এর এখানে 1 হবে। তাহলে আশা করি তোমাদের এই সূত্রটা সহজেই বুঝতে পারছো যে x এর ক্ষেত্রে কি হবে আর y এর ক্ষেত্রে কি হবে। এটা হচ্ছে অন্তস্থভাবে বিভক্তের ক্ষেত্রে, কিন্তু এটা যদি বহিস্থভাবে বিভক্ত করে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমীকরণটা হবে কি রকম, জাস্ট এই প্লাসটা তুলে দেবো সব জায়গা থেকে প্লাস তুলে দেবো, প্লাস তুলে দিয়ে মাঝে একটা মাইনাস বসাই দেবো, তাহলে সেটা হয়ে যাবে বহির্বিভক্তের ক্ষেত্রে সমীকরণ। তাহলে আমাদের অন্তস্থ বিভক্তের ক্ষেত্রে সমীকরণ আর বহির্বিভক্তের ক্ষেত্রে সমীকরণটা বুঝতে পারছো। এখন অন্তস্থভাবে বিভক্ত করার সমীকরণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অন্তস্থভাবে এখানে বিভক্ত করার সমীকরণটা আছে। এখন যদি বলি যে সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে মানে কি, একটা সরলরেখা আছে, এই সরলরেখাটাকে সমান দুই ভাগে, তার মানে কি এই পাশেও m1 এই পাশেও m1, অর্থাৎ m1 আর m2 পরস্পর সমান যদি হয়ে থাকে, যদি শর্তটা এরকম হয় যে মধ্যবিন্দু, তাহলে m1 ইকুয়াল টু কি হবে m2, অর্থাৎ এই বিন্দুটা মাঝামাঝিতে থাকবে, তাহলে দেখো এই অনুপাতটা আর এই অনুপাতটা দুটা সমান হবে। তাহলে m1 আর m2 যদি সমান হয়ে যায়, তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো এই সমীকরণে m1 x2 প্লাস m1 x1 ভাগ নিচে দুটাই কি হবে m1 আমি লিখলাম, কারণ m2 এর পরিবর্তে m1 লেখা যায়। তাহলে উপরে m1 কম নিলাম, x2 প্লাস x1 ভাগ কত 2m1, দেখো m1 m1 কেটে গেল, তাহলে থাকলো কত x1 প্লাস x2 বাই কত 2। তাহলে আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করতে চাই, যদি মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে কি হবে x ইকুয়াল টু x1 প্লাস x2 বাই 2। একইভাবে y এর ক্ষেত্রেও মধ্যবিন্দু হলে, এটার ক্ষেত্রে মধ্যবিন্দু হলে y ইকুয়াল টু কত হবে, y ইকুয়াল টু y1 প্লাস y2 ভাগ কত হবে 2 হবে। আশা করি তোমাদের এই সমীকরণ দুইটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের মধ্যবিন্দু হোক বা অন্তর্বিভক্তিকরণ সূত্র যেটাই থাকুক না কেন, সেটা আমরা সহজেই বের করতে পারবো। এখন চলো আমরা দেখি চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ একটা চতুর্ভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি। তাহলে চলো আমরা সেটা নিয়ে আলোচনা করি। দেখো এখানে একটা চতুর্ভুজ দেওয়া আছে, এই চতুর্ভুজের আমাদের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে a b c, a x1 y1, b x2 y2, c x3 y3। আমাদের d বিন্দুর স্থানাঙ্ক xy নির্ণয় করতে হবে। তাহলে d বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা নির্ণয় করব, সেটা আমরা কিভাবে নির্ণয় করব, দেখো যখন যে শীর্ষ স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তার বিপরীত শীর্ষটাকে সবসময় হাতে রাখবা, অর্থাৎ এটা বাদ রাখবা। বাদ রেখে তাহলে আমরা কিভাবে করব, ধরো x এর মানটা আমরা বের করব, অর্থাৎ এই স্থানাঙ্ক x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু যেটা হবে সেটা হলো আমাদের যে শীর্ষটা হাতে রাখতে বলছি সেটা হাতে রাখবো, হাতে রেখে বাকি দুটো যে শীর্ষ থাকবে সেই দুটার x এর মান দুটো যোগ করে নিবা, তাহলে x1 প্লাস x3। এখন হাতে যে স্থানাঙ্কটা আছে সেটা কি করবা, মাইনাস করবা x2। তাহলে y এর ক্ষেত্রেও তাই হবে, y এর ক্ষেত্রে কি হবে y1 প্লাস y3 মাইনাস y2। তাহলে একটা অঙ্ক দিলে আমরা সহজেই এই মানটা ব্যাখ্যা করতে পারবো কিভাবে। দেখো আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, আমাদের x এর মানটা নির্ণয় করতে হবে, অর্থাৎ মনে করি এটা a এটা b, যে কোনো কিছু মনে করে নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে a b c আমাদের c বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে c বিন্দুর স্থানাঙ্ক x ইকুয়াল টু কত হবে, c এর বিপরীতটা যেটা আছে সেটা হাতে রাখো, এটা বাদ রাখো, বাদ রেখে আমাদের কি এই 4 আর 9 যোগ করতে হবে, তাহলে 4 প্লাস 9, তারপরে কি করতে হবে, এখানে 2 আছে সেই 2 বিয়োগ করতে হবে, তাহলে 9 আর 2 11, 9 আছে 13, তার থেকে 2 বাদ দিলে 11। আর y এর মান কত হবে, y ইকুয়াল টু কি হবে, তাহলে একইভাবে 5 প্লাস, আর এখানে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাস মাইনাস 2, আর এখানে 3 কিন্তু মাইনাস হবে, তাহলে এখানে কত হচ্ছে 5 আর 0, তার মানে কত আসলো, তাহলে আমাদের x y এর মান আসলো হচ্ছে 11,0। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো আমরা কিভাবে x y এর মান নির্ণয় করব।
এখন চলো আমরা আলোচনা করি একটা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে আমরা নির্ণয় করব। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, সেটা ত্রিভুজ হতে পারে, বহুভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, যে কোনো কিছুরই একটা ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব। ধরো এখানে x1 y1 দেওয়া আছে, এটা x2 y2 দেওয়া আছে, আর এটা x3 y3 দেওয়া আছে। তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দিতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ, তো সূত্রের জন্য দিতে হবে এখানে মডুলাস বসাতে হবে। এখন আমাদের যে কোনো একটা চক্রাকারে মানটা নিয়ে নিতে হবে। মনে করো a b এটা c নিলাম, তাহলে এর মানটা আগে নিতে হবে, পাশাপাশি বসাতে হবে x1 y1, তারপরে x2 y2, মানে এক চক্র আকারে নিতে হবে। তারপরে মনে করো x3 y3, তারপর আবার কি হবে x1 y1, এভাবে নিলাম। এভাবে নিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হলো হাফটা সামনে থাকলো, মডুলাস অফ এটা আগে গুণ করো, তাহলে কি হলো x1 y2, এটা গুণ করো x2 y3, তারপরে এটা গুণ করো x3 y1, অর্থাৎ উপর থেকে নিচের দিকে আমরা গুণ করলাম এবং সেগুলো যোগ করলাম। এবার যেহেতু উপর থেকে নিচের দিকে নামছি এবং গুণ করে যোগ করছি, তাহলে নিচ থেকে উপরের দিকে উঠলে গুণ করব এবং বিয়োগ করব। তাহলে বিয়োগ করার জন্য কি হবে মাইনাস x1 y3 মাইনাস, তাহলে এটা গেল, তারপরে এটা x3 y2, তারপরে কি হবে এটা x2 y1, একটা মডুলাস। তো এরকম করে আমাদের যতগুলো বাহু থাকবে সবগুলো বিন্দু, যদি 5টা বিন্দু থাকে, 6টা বিন্দু থাকে, 7টা বিন্দু থাকে, 8টা বিন্দু থাকে, সবগুলো এরকম পরপর বসাবো। বসানোর পরে আমাদের প্রথম যে বিন্দুটা নিয়েছিলাম সেই বিন্দুটা আবার আমাদের নিচে নিতে হবে। তারপরে একইভাবে উপর থেকে নিচের দিকে আমরা গুণ করব, সেগুলো যোগ করব, তারপরে নিচ থেকে উপরের দিকে আবার গুণ করব, সেগুলো আবার কি করব বিয়োগ করব। তাহলে এখন চলো আমরা একটা ম্যাথ করি। ম্যাথ করলে আসলে আমাদের একটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে 1 2 3 4 5 6। তাহলে এখন এখানে যদি আমরা কি করি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কত হবে 1 2 3 4 4 5 1 2, মডুলাসের মধ্যে বসা দিলাম। তারপর এখন হাফ ইনটু কত হবে, মডুলাসের মধ্যে কত হবে দেখো, 1 আর 4 গুণ করো, 4 × 4, 3 × 5 কত 15, তারপরে 4 × 2 কত 8, তারপর এটা বিয়োগ করে দাও, 5 × 5, তাহলে এখানে বিয়োগ হবে, বিয়োগ 5, 4 × 4 কত 16, বিয়োগ 3 × 2 কত 6। তাহলে এখন দেখো 15 আর 4 কত 19, 19 আর 8 কত 19, আর 8 হচ্ছে 27, তাহলে এখানে 27 হলো, বিয়োগ 16 হচ্ছে 22 আর 5 কত 27 হলো, তাহলে 22 আর 16 আর হ্যাঁ 27, 27 0, তার মানে কত এই ত্রিভুজের ক্ষেত্রফল 0। আসলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 0, অর্থাৎ বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত। তাহলে এখান থেকে দেখো আরেকটা শর্ত আমরা পেতে পারি, যদি তিনটা বিন্দু একই সরলরেখায় হওয়ার শর্ত আমি এর বিগত টিউটোরিয়ালে দেখিয়েছি। তারপর আবার বলি, যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করো যদি শূন্য আসে, তাও কিন্তু বিন্দুগুলো একই সরলরেখায় অবস্থিত হবে। তাহলে এভাবেও কিন্তু আমরা সরলরেখার সমীকরণগুলো পেতে পারি। এখন এটা যদি 4টা বিন্দু থাকতো, তাহলে একইভাবে এখানে আরেকটা বিন্দু বসাতাম, একইভাবে মনে করো এখানে 7 4 9 একটা বিন্দু, তারপর আবার 1 2 দিতাম, তারপরে আবার এইভাবে গুণ করে এইভাবে একইভাবে ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসতো সেটা হতো সেই চতুর্ভুজ বা পঞ্চভুজ বা ষড়ভুজের ক্ষেত্রফল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমার টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো, আর তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো আমার ভিডিও নিয়ে আলোচনা করো, এবং আমাকে জানাও যে তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভালো আছো, ভালো থাকবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।